হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই তোমরা কেমন আছো? দ্রুত একটু কমেন্ট করে জানাও আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আর যারা আমাকে চিনো না, পরিচয় পর্ব সেরে ফেলি এখনই। আমার নাম এইচআরবি। বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি আমি, এখন বুয়েটে মাস্টার্স করতেছি। আর মাই স্টাডি ফ্রেন্ডে তোমাদের পদার্থবিজ্ঞান অথবা অপদার্থবিজ্ঞান যেটাই মনে করো সেটা পড়াই। সো পদার্থবিজ্ঞান নিয়ে আজকে একটু গল্পগুজব হবে তোমাদের সাথে। তো তোমরা তোমাদের ছুরি চাবাটি মানে কলম, বই, খাতা, ক্যালকুলেটর, এই সমস্ত অস্ত্রপাতি যা যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে রেডি হয়ে যাও। আর আমার কথা শুনতে পাচ্ছ কিনা দ্রুত একটু কমেন্ট করে জানাও। ওয়ালাইকুম আসসালাম। এই যে একজন বলতেছে আমি চিনি না। তোমার নাম বলো। আমার নাম বললাম, এই তো পরিচয় হয়ে গেল। জন্মের আগে তো নিজের আব্বু আম্মুকে আমরা চিনতাম না, বাট পরিচয়টা এরকমই ন্যাচারাল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যে চিনো না তার সাথে পরিচয় হয়ে গেল মনে করো। হ্যালো, অ্যাটেন্ডেন্স দিয়েছে একজন। বাট তোমরা আমাকে একটু দ্রুত বলো আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ওই যে আমি নূপুর, নূপুরকে তো আমি চিনি না। নূপুরকে? হুইজ নূপুর? এই নূপুরটাকে? ওই যে পায়ে পরে ওটা? আচ্ছা, আজকে আমরা মডার্ন ফিজিক্স, আধুনিক পদার্থ বিজ্ঞানের কিছু নিনজা টেকনিক শিখবো, যেগুলো দ্বারা মডার্ন ফিজিক্স এর যত অবজেক্টিভ আছে এবং যত গাণিতিক সমস্যা আছে সেটা খুব চট করেই সলভ করে ফেলা যায়। সো দ্যাট উড বি অ্যামেজিং। এবং এই ক্লাসের মধ্যে তোমাদের আমি প্রথমেই একটু সাজেশন দিয়ে নিব কোথা থেকে কে আসবে, মানে ক নম্বরের জন্য কি পড়বা, খ নম্বরের জন্য কি পড়বা, গ আর ঘর জন্য কোন জায়গা থেকে কি পড়বা, এবং কি আসলে পরীক্ষায় দিবা কি আসলে পরীক্ষায় দিবা না সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। তোমরা কি কেউ আমার কথা শুনতে পারতেছো? আমি ঈশা। ঈশা, কেমন আছো তুমি? আমি রেজাউল। হ্যালো রেজাউল। রেজাউল, তুমি কেমন আছো? এই যে আরেকজন লিখছে আমি রঞ্জন ভাইয়া। হ্যালো রঞ্জন ভাইয়া, কেমন আছেন আপনি? আপনাকে শুনতেছি, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ পরে কেউ একজন কাজের কথা বলছে। আমাকে শুনতে পাচ্ছে। তো প্রথম সেকশনে আমি তোমাদের দেবো সাজেশন, মানে হলো কোন জায়গা থেকে কি আসবে সেটা বলবো। এটা হলো 1 নম্বর কাজ আজকের ক্লাসে করব। দ্বিতীয়ত, আধুনিক পদার্থবিজ্ঞানের থেকে অঙ্কগুলো যেন কোনোভাবেই ভুল না হয় সেটার একটা টেকনিক আছে, সেই নিনজা টেকনিকটা তোমার শিখিয়ে দেবো। আর দু একটা অঙ্ক করে দেবো, বাস। তারপরে একটু বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করব, যেগুলা ক এবং খ এর জন্য তোমাদের লাগবে। সো এই ক্লাসের মাত্র 3টা সেকশন। কয়টা সেকশন? 3টা সেকশন। 1 নম্বর সেকশন সাজেশন, 2 নম্বর সেকশন একটু অঙ্ক নিয়ে আলোচনা, 3 নম্বর সেকশনে তোমাদেরকে একটু বেসিক ধারণা দেব। শুরুতেই যদি বেসিক ধারণা দিতাম তাহলে তোমার মনে হইতো আমাকে আমাকে অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তি মনে হইতো, ঠিক আছে? বাট বেশি জ্ঞানী ব্যক্তিরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে না, ঠিক আছে? তো এই যে আমাদের আয়মান চলে আসছে, ইতালি থেকে আয়মান জয়েন করেছে। হ্যালো আয়মান, কেমন আছো? আচ্ছা, আজকের ক্লাসে শুরু করার আগে আমরা তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, আজকের ক্লাসের সাথে রিলেভেন্ট। তো এই জন্য বলতে হবে আর কি। তো আগে ক্লাসের দিকে প্রবেশ করার আগে আমি তোমাদের এটা নিয়ে কথা বলে নিই। এক লোক, একটা বৃদ্ধ লোক, তার ফ্যামিলি সহ ঢাকা শহরে ঘুরতে আসছে। গ্রামে থাকছে সব সময়, গরিব মানুষ। তো ঢাকা শহরে আসার পরেই তার তার একটা অদ্ভুত যন্ত্র দেখতে পেলো, গ্রামে এই জিনিস দেখে নাই। সেটা কি? একটা বক্সের মতো একটা জায়গায় একটা বুড়া মহিলা ঢুকলো। মহিলা বলা উচিত হবে না, মেয়ের এখন আর মহল থাকে না। আচ্ছা, একটা বৃদ্ধ মেয়ে প্রবেশ করলো একটা বক্সের মতো একটা জায়গায়, একটা দরজা ওপেন হলো, আর একজন বৃদ্ধ মানুষ ঢুকলো। এরপর ওই লোকটা তাকিয়ে দেখলো যে কি ব্যাপার, এরপর দরজা লাগিয়ে দেওয়া হইলো। কি হইলো, লোকটা কয়ে গেল, কোথায় গেল? ওই গ্রামের থেকে আইসা ওই লোক আর ওই লোকটার ছোট্ট মেয়ে ছিল, এই দুইজন ওই যন্ত্রটার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কি হইলো, ভিতরে ঢুকে গেল। তারপর কি হয়, কিছুক্ষণ পরে দেখে যে ওইটার থেকে একটা অনেক সুইট হট একটা ভালো একটা খুবই ইয়াং একটা মেয়ে বেরোয় আসলো। এখন ওর বাবা আর ওই বাচ্চা মেয়েটা হা করে তাকে দেখতেছে, ঘটনা কি, কি হইলো? এই মেশিনটার ভিতরে একটা একটা বুড়া আহ, মেয়ে ঢুকলো আর একটা ইয়ং মেয়ে বের হয়ে আসলো। তো এটা নিশ্চয়ই একটা ম্যাজিক্যাল একটা যন্ত্র। এখন আসলে জিনিসটা ছিল লিফট। তো লিফটে একজন বৃদ্ধ মহিলা উপরে গেছে, তারপর একটা ইয়াং মেয়ে বের হয়ে আসছে।
কিন্তু এখন এই যন্ত্রটা দেখে ওই বুড়া লোকটা খুব অবাক হয়ে গেছে। ওই বুড়া লোকটা ওর মেয়েকে বলতেছে কি, এই জরিনা তাড়াতাড়ি তোমার মায়ের নিয়ে আসো, এটার ভিতরে তাড়াতাড়ি ঢুকিয়ে দাও, ভালো জিনিস বের হয়ে আসবে না। বুঝতে পারছো? তো আজকের এই চ্যাপ্টারটা আসলে এই বিষয় নিয়ে আসলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিবা বুড়া হয়ে গেলে, আবার জোয়ান হয়ে বের হয়ে আসবে। অথবা তোমার বয়ফ্রেন্ড মানে তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দিবা, লিফটের মধ্যে উঠাই দিবা বুড়া হয়ে গেলে, সে আবার ইয়ং হয়ে ফিরে আসবে। বুঝতে পারছো? পিকি জবস। যাই হোক, পিকি জবস বলে কি বলছি আর কিছু বললাম না, যাই হোক। আহ তো এই চ্যাপ্টারের মধ্যে এরকম ইন্টারেস্টিং জিনিসপত্র অনেক ঘটে। তাই আধুনিক পদার্থবিজ্ঞান পড়ানোর ব্যাপারে মানে আধুনিক পদার্থবিজ্ঞান আসলে খুবই রোমান্টিক একটা চ্যাপ্টার, তোমরা বুঝতেই পারতেছো। তো আসসালামু আলাইকুম জানাইছো যে। ওয়ালাইকুম আসসালাম। তো গ্রাম থেকে এসে বৃদ্ধ ভাবছে যে কি ব্যাপার, এই যন্ত্রের ভিতরে মনে হয় বুড়া মানুষ ঢুকলে আহ, একদম ইয়াং হয়ে বের হয়ে আসে। তো চলো প্রথমে সাজেশন সেকশনটা শুরু করি। আধুনিক পদার্থবিজ্ঞানের কোন জায়গা থেকে আসলে কি পড়তে হবে, আমাদের যে সিলেবাসটা দেখা যাইতেছে সেটার মধ্যে আগে আসবো। আই থিঙ্ক তোমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ। প্রথমে চলে আসি সিলেবাসের অংশটাতে। আমাদের 2021-এ যে শর্ট সিলেবাস আছে ওটার মধ্যে এই তিনটা বক্সের মধ্যে তিনটা সেকশন দেখা যাচ্ছে। প্রথমে লেখা রয়েছে আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, জড় অজড় প্রসঙ্গ কাঠামো। তারপরে লেখা রয়েছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ব্যাখ্যা করতে পারা। এই তিনটা সেকশনকে আমি মূলত দুইটা সেকশনে ভাগ করে চিন্তা করতে বলবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই তিনটা জিনিস হলো মানে এই একটা জিনিস, এই আরেকটা জিনিস, এই আরেকটা জিনিস, এই তিনটা জিনিসই হলো থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক, বেসিক নলেজ থেকে অ্যান্সার করতে হয়। আর এই যে এত বড় হইতেছে কেন এটা, আচ্ছা এই যে বাকি যে দুইটা সেকশন আছে অর্থাৎ গ্যালিলিওর রূপান্তর, আপেক্ষিকতার সূত্রগুলো নিয়ে, এগুলা হলো গাণিতিক অংশ। তার মানে পুরো চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট আছে তিনটা, আর গাণিতিক কনসেপ্ট আছে দুইটা। সো দ্যাটস দ্য থিং। এখন আমরা চলো এখান থেকে তোমাদের আগে সাজেশন দিয়ে দেই যে এই জিনিসগুলো থেকে কি কি জিনিস কোথায় আসবে আর কোন জিনিস কোন ভাবে পড়বা তুমি, কি কি প্রশ্ন কোন জায়গা থেকে আর কেমনে আসবে সেটা নিয়ে একটু আলোচনা করব। বাট তার আগে এটা এটা কি হয়ে রইলো, এই পেনটাকে, এই পেনটা পেন দিচ্ছে, ওকে দেখো। সো এই চ্যাপ্টারে মূলত তিনটা সেকশন আছে, একটা হলো বেসিক, আরেকটা হলো রূপান্তর। তোমাদের সিলেবাস অনুযায়ী মানে এই চ্যাপ্টারে আরো অনেক কিছু আছে, বাট আপাতত তো আমরা শর্টকাটে গোল দিতে যাচ্ছি। তো দ্যাটস দ্য থিং। তো বেসিক কনসেপ্ট, লরেন্স ট্রান্সফরমেশন এবং রিলেটিভিটির ফর্মুলা, এই তিনটা পার্ট আছে এই চ্যাপ্টারের। এই তিনটা পার্টের মধ্যে তোমার যেটা শুরু থেকে লাগবে সেটা হলো এই বেসিক কনসেপ্ট থেকে লাগবে হলো ক এবং খ এর উত্তর করা লাগবে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট গ আর ঘ এর জন্য এখানে আছে হইলো রিলেটিভিটির ফর্মুলা গুলা এবং দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি, এই ধরনের ঘটনা নিয়ে অঙ্কগুলা হলো এই চ্যাপ্টারের গ ঘর জন্য সব থেকে বেশি নাম্বারের জন্য ইম্পর্টেন্ট অংশ হলো এটা। আর এই লরেন্স ট্রান্সফরমেশন এবং লরেন্স ট্রান্সফরমেশন থেকে আসলে অবজেক্টিভে আসলে করতে পারো চেষ্টা, কিন্তু বড় নাম্বারের জন্য আসলে ওই প্রশ্নটা দ্রুত ছেড়ে দিবা। কি বলছি, লরেন্সের ট্রান্সফরমেশন থেকে যদি বেশি কিছু আসে, বড় প্রশ্ন আসে, তাহলে বেটার হবে ওই প্রশ্নটা অ্যান্সার না করে রিলেটিভিটির প্রশ্ন সৃজনশীলটা ছাইড়া দিয়ে অন্য কোথাও চলে যাবা। রিলেটিভিটির সৃজনশীল তখনই অ্যান্সার করবা যখন গ ঘর ভিতরে এরকম জিনিস দেখবা, অর্থাৎ আপেক্ষিকতার সূত্র দিয়ে অঙ্ক করা যায় এরকম কিছু দেখলে করবা। লরেন্সের ট্রান্সফরমেশন দিয়ে অঙ্ক দিলে জেনারেলি আমি বলবো তুমি যদি ভার্সিটির প্রথম ইয়ারের স্টুডেন্টও হও তাও অ্যান্সার করো না, ভুল হবে। বিকজ লরেন্সের ট্রান্সফরমেশনের মধ্যে তুমি বুঝবাই না কোন জায়গায় লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করা লাগবে, কোন জায়গায় বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করা লাগবে। সো কনসেপচুয়ালি অনেক ডিফিকাল্ট হবে তোমার জন্য কম সময়ে অ্যান্সার করাটা। বাসায় যদি বেশি অ্যান্সার করার ইচ্ছা হয় বাসায় এসে অ্যান্সার করো, বাট পরীক্ষা হলে চেষ্টা করো না লরেন্স ট্রান্সফরমেশন থেকে ক খ আসলে দিবা, গ আসলে ঘ আসলে ওই প্রশ্নটাই ছেড়ে দিবা। এটা হলো আমার পক্ষ থেকে সাজেশন। সো এই তো তোমাদের সামনে সাজেশন আছে, বুঝতেই পারতেছো। তার মানে লরেন্স ট্রান্সফরমেশন, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন এবং বেসিক কনসেপ্ট এইখান থেকে পড়তে হবে ক আর খ। আর গ ঘর জন্য ফর্মুলা গুলো। আমাদের ক্লাসের একটা সেকশন এখানেই শেষ, প্রথমে আমি তোমাদের সাজেশন দিয়ে নিলাম।
এখন আমি চলে আসবো এই ফর্মুলা গুলা শর্টকাটে কেমনি ইউজ করে সেটা নিয়ে কথা বলবো। বাট সাজেশন টুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে ফেলেন তাহলে আপনারা। এই কে যেন কমেন্টের মধ্যে লিঙ্ক দিতেছে, লিঙ্ক দিও না। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? কালো কালো লাভ পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। ভালো আছি আমি। চন্ডিমার, কেমন আছো তুমি? পল্লবী, কেমন আছো তুমি? আচ্ছা, হ্যাঁ, পল্লবীকে মেনশন করা হয়েছে। অল ক্লিয়ার। ওকে, সাজেশন সেকশনটা যেহেতু ক্লিয়ার হয়েছে, তাইলে আমরা এখন সবচেয়ে চূড়ামি বুদ্ধিতে না ভুল করে কিভাবে আধুনিক পদার্থবিজ্ঞানের যে কোনো অঙ্ক ক্র্যাক করা যায় সেটা এখন শিখতে চলেছি। এই মেথডটা খুবই ইফেক্টিভ এবং ইন্টারেস্টিং। তো ভালো আছি দাদা, ঠিক আছে। আপনি কেমন আছেন? আমি তো অলওয়েজ ফাইন। ওকে, পল্লবী চলে আসছে। পল্লবী, কেমন আছো তুমি? চন্ডিমা তোমাকে ডেকে নিয়ে আসছে, তোমার মানে ঘুমের থেকে উঠে ঝাঁকিয়ে নিয়ে আসছে। ওই যে মনে আছে না, একটা অ্যাডভার্টাইজিং দিত যে সামথিং, একটা বুড়ো মানুষ তার ওয়াইফ কে রাত্রেবেলা উঠিয়ে সামথিং একটা ওষুধ খাওয়াই দিয়ে জোরে 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 ঝাঁকাচ্ছে। এখন ওর ওয়াইফ কে ঝাঁকাচ্ছে, দীর্ঘক্ষণ ঝাঁকানোর পর আরেকটা মানুষ আসে, আরেকটা মানুষ এসে বলে, কি ঘটনা, কি করতেছেন? এই বুড়ো মানুষ তো মরে যাবে এত জোরে ঝাঁকি দিলে। বলছে, এই যে দেখেন ডক্টর সাহেব লিখে দিছে ঝাঁকি দিয়ে খাওয়াতে। তো খাওয়ানোর পর ঝাঁকি দিছে। খাওয়ানোর আগে দিতে হবে ঝাঁকি নাকি পরে দিতে হবে কে জানে। ঝাঁকি দিয়ে ভালো করে খাওয়ানো উচিত, তাই ওষুধ খাওয়ানোর আগে মানুষের ঝাঁকিয়ে নেওয়া উচিত। তো পল্লবীকে ঝাঁকিয়ে নিয়ে আসছে চন্ডিমা। ভালো আছি দাদা, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন পল্লবী? ওকে, আমরা এখন ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, একটা টেকনিক শিখতে যাচ্ছি, যেটা দিয়ে রিলেটিভিটির প্রবলেম কখনো আমাদের ভুল হবে না। সো চলো আমরা ক্লাসের দ্বিতীয় অংশে চলে যাই। ক্লাস বেশি বড় করব না, ভেজাল করব না কোনো। তোমরা আমার সাথে সাথে জাস্ট কয়েকটা ফর্মুলা লিখে নাও, তারপরে আমি আমি যা যা করাচ্ছি জাস্ট দেখো, তাহলে কাজ হয়ে যাবে। সো তোমরা যেটা লিখবা সেটা হলো, প্রথমে একটু বাংলা কথা লিখবা যে গতিশীল যে আছে, গতিতে যে আছে, এটাকে সহজভাবে কি লেখা যেতে পারে? যে গতিতে আছে, যে গতিশীল, গতিশীল, এতটুকু লেখো। যে গতিশীল তার জন্য একটা বিশেষ, কয়েকটা বিশেষ কথা লিখবা। এক নম্বর কথা হইলো, তার জন্য আমাদের যে দৈর্ঘ্যটা বা দূরত্বটা, দৈর্ঘ্য সেটা কমে যাবে। দৈর্ঘ্য, অনেক বেশি জোরে দৌড়াইলে রাস্তারও মায়া হয় যে এত তাড়াতাড়ি যাইতে চাইতেছে লোকটারে, একটু রাস্তাটা ছোট করে দেই, ঠিক আছে। তো রাস্তার মায়া হইছে, রাস্তাটা একটু ছোট হয়ে গেছে। এটা হইলো প্রথম কথা, দৈর্ঘ্য কমে যাবে। এই কথাটা লেখো। দুই নম্বর যে কথাটা লিখবা সেটা হইলো, গতিশীল যে আছে তার সময়টা অনেক কম অনুভব হবে, মানে কাল দীর্ঘায়ন হবে। দীর্ঘায়ন মানে বেশি, কিন্তু সময়ের মানটা ঘড়িতে কম আসবে। মানে আমাদের যখন অনেক বোরিং লাগে, মনে করো কিছু ভাল লাগে না, তখন যেই যাই বলে একদম বোরিং লাগে, ঘুম আসে, ঠিক আছে, তখন দেখা যায় সময় পাস হইতেছে না। ওইটার মানে কিন্তু সময় দীর্ঘায়ন, মানে সময় এত পেইন দিতেছে যে সময় কাটতেইছে না। আর আমরা যখন আনন্দে থাকি তখন কিন্তু খুব কুইকলি চট করে টাইম শেষ হয়ে যায়। সো কাল দীর্ঘায়ন মানে কিন্তু ঘড়িতে সময় বেশি না, কম দেখানো, মানে সময়ের মান কম আসবে, টাইম কম, কমে যাবে, টাইমের মান কম দেখাবে ঘড়িতে, সোজা কথা। এটার নাম কাল দীর্ঘায়ন। দীর্ঘায়ন শুনে অনেকে মনে করে যে কালটা মনে হয় দীর্ঘ হয়ে যাবো, মানে সময়ের মান হয় 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড বেশি বেশি দেখাবে, তা না, কমে আসবে সময়ের মানটা। এটার নাম দীর্ঘায়ন। মানে সময় যাইতেছে না, বোরিং লাগতেছে, বুঝছো? আর তিন নম্বর যে কথাটা, এই লোকটার ভর বাইরে যাবে গা। যে গতিশীল থাকবে তার ভর, বা তার হাতে অন্য কিছু থাকলে সেই জিনিসটার ভর বৃদ্ধি পাবে। আর এই তিনটা কথা সবাই একটু লিখে আমার একটা কমেন্টে জানাও। লেখা শেষ, ডান লিখে কমেন্ট করো। বৃদ্ধি পাবে, ভর বৃদ্ধি পাবে। সবাই একটু ডান লেখো, তাহলে আমি সামনের দিকে আগাইতে পারি। কথা খুবই সিম্পল বলছি, যে দৌড়াদৌড়ি করতেছে অনেক জোরে, তার কি হবে? তার এক নম্বর কথা হলো, তার যে দৈর্ঘ্য আছে সেটা কমে আসবে। আর তার সময়টা, সে অনেক বোর ফিল করবে, সময় আস্তে আস্তে যাবে, টাইমের ভ্যালু কম আসবে। আর যদি গতিশীল থাকে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হবে, সে একটু মোটা সোটা হয়ে যাবে, ঠিক আছে।
আমরা এমনিও চিন্তা করে দেখো, ধরো রকেটে করে ঘুরতে যাচ্ছ বা অনেক দূর ঘোরাঘুরি করতেছো, হাঁটাহাঁটি করতেছো না, গাড়ির মধ্যে বসে রয়েছো, তাহলে তুমি মোটা হয়ে যাবে, একটু ভার বেড়ে যাবে, এরকম ভাবে কল্পনা করতে পারো। যদিও এটা ঠিক কল্পনা না, বাট আমাদের মুখস্থ করার সুবিধার্থে টেকনিক্যালি আমরা পড়তেছি জিনিসটাকে। আচ্ছা, দুইজনের মাত্র হয়েছে, বাকিরা কি করতেছো? বাকিরা ডান লেখো না কেন? ডান লিখতে কি সমস্যা? আচ্ছা, এই তো চলে আসছে। ওকে, আর এই চন্দ্রিমা চলে আসছে, বাকিরা কই? আচ্ছা, ঠিক আছে। ডান লিখতে এত কষ্ট হইলে আর কি করার, ছেড়ে দেই তোমাদের। এই তিনটা কথা লেখার মাধ্যমে আমাদের রিলেটিভিটির যত ধরনের প্রবলেম আছে সেগুলো সলভ করা যাবে, কোনো কষ্ট হবে না। কেন, সেটা এখনই বুঝতে পারবা, খুব আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবা। এখন আমার সাথে সাথে কয়েকটা সূত্র লেখো তোমরা, এখানে আমি লিখতেছি। এটাকে বড় করে দেই। তিনটা সূত্র জাস্ট লিখবা। প্রথমত একটা স্টার লেখো। স্টার এর মানে আমি বোঝাইতে চাচ্ছি রুট ওভার অফ 1 - v² / c²। এরপরে আমি কতগুলো সূত্র লিখতেছি দেখো জাস্ট। আমাদের এখানে মনে হয় সূত্রগুলো আছেই, হ্যাঁ। L ইজ ইকুয়াল টু L নর স্টার। দ্বিতীয় সূত্রটা লেখো, T নর ইজ ইকুয়াল টু T স্টার। 3 নম্বর যে সূত্র লিখবা সেটা হলো M ইজ ইকুয়াল টু M নর স্টার। ব্যাস, এতটুকুই। এই তিনটাই সূত্র আছে, এখান থেকেই জেনারেলি তুমি গ নম্বরে প্রশ্ন কমন পেয়ে যাবা, যদি প্রশ্ন টিচারের কঠিন করতে ইচ্ছা না করে বেশি। আর কঠিন করতে ইচ্ছা করলে টিচারেরও কষ্ট আছে। টিচারের কষ্ট আছে মানে হলো লরেন্জের রূপান্তর টিচারের খুব ভালো করে বুঝতে হবে, নাইলে প্রশ্ন দিয়ে কন্ট্রোভার্সিতে পড়তে হবে তার। ঠিক আছে? লরেঞ্জের ট্রান্সফরমেশন, মাইকেলসন মরলি এক্সপেরিমেন্ট, এই জিনিসগুলো থেকে প্রশ্ন করার জন্য পদার্থবিজ্ঞানে খুবই এক্সপার্ট হতে হয় টিচারকে। তো এই কারণে বাংলাদেশের যেহেতু টিচাররা বেশি এক্সপার্ট না, তাই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো 90% এর বেশি সম্ভাবনা আছে গ আর ঘতে তুমি এই ধরনের জিনিসই পাবা। এই এই যে স্লাইডে যা দেখতে পাচ্ছ, আমার পাশে যেটা দেখা যাচ্ছে, আই থিঙ্ক এভাবে দেখানো লাগবে, হ্যাঁ এটা। ওকে, তো এই স্টার মানে হলো এই জিনিসটা উপরে। তো স্টার দিয়ে লেখার দরকার নাই, আমি একটু শর্টকাটে লেখার জন্য এভাবে লিখেছি। স্টারের পরিবর্তে তুমি রুট ওভার 1 - v² / c² লিখতে পারো। আর খেয়াল করো, এখানে এল নর এল এর পরিচয় জানার কোনো দরকার নাই। মানে তোমাদের বই লেখা আছে এল নর সামথিং, নিশ্চল দৈর্ঘ্য, নিশ্চল ভর, নিশ্চল টাইম, চলতেছে না দৌড়াইতেছে, এই সমস্ত কোনো কিছু আপাতত চিন্তা করার দরকার নাই। শুধু এই তিনটা সূত্র তোমাদের মুখস্থ রাখা লাগবে, ব্যাস খাতার মধ্যে লিখে নাও, বাকিটা কিছুই করা লাগবে না তোমাদের। সো আমরা সূত্রগুলো যদি লিখে যাই, আচ্ছা আমি সূত্রের এখানে উল্টা লিখেছি, এটা উল্টা হয়ে গেছে। এম নটটা ডানে হবে না, বামে হবে। এই যে এম নট ইজ ইকুয়াল টু এম স্টার। সো জাস্ট এতটুকুই ফোকাস করো। আমরা এখন তোমাদের আমি যে কথাটা বলতে চাইতেছি দেখো, এই স্টার জিনিসটা কি? স্টার জিনিসটা হলো একটা ভগ্নাংশ, রুট ওভার অফ 1 - v² / c²। এখানে ভি জীবনেও সি এর সমান হয়ে যাবে না, কারণ আলোর বেগ হলো সি। কোনো কিছুর বেগ আলোর বেগের একদম সমান হয়ে যাচ্ছে না আপাতত, পদার্থবিজ্ঞানের যত এক্সপেরিমেন্ট আছে সবকিছুতে দেখা গেছে। সো এই জিনিসটা কোনোদিনও মানে ভগ্নাংশ থেকে মানে জিরোর থেকে বড় হবে না। 0 পয়েন্ট সামথিং, 0.11, 0.12, 0.846 যাই বলো, এই পুরো স্টার জিনিসটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের একটা মজা কি তোমার একটু বুঝিয়ে বলি। ভগ্নাংশের পাশে যা থাকে সমীকরণে সেটা ছোট হয়, একটু বুঝিয়ে বলি দেখো। আমি 10 লিখলাম, এটাকে যদি আমি এইভাবে 10-এর পাশে একটা 0.5 লিখি, তার মানে এটা ইজ ইকুয়াল টু হবে 5। তাই একটু খেয়াল করে দেখো, আমি যে কথাটা বলছিলাম, ভগ্নাংশের পাশে সমীকরণে কে আছে সেই জিনিসটা বড়, মানে এখানে 5 বড় না 10 বড়, কারণ 10 আছে ভগ্নাংশের পাশে। তো একটা সমীকরণের মধ্যে ভগ্নাংশের পাশে যে থাকে সেই বড় হয়। এতটুকু তুমি বুঝলে আর কিছু বোঝার দরকার নেই, রিলেটিভিটি শেষ। একটা কথা জাস্ট লিখতে বলছি তোমাদের খাতার মধ্যে, খাতাটা খুলে একটু লিখে ফেলো যে ভগ্নাংশের পাশে, ভ গয় নয় আকার 1900, বা স্টারের পাশে, এখানে তো আমি স্টার দিয়েছি, স্টারের পাশে লেখো, স্টারের পাশে যা আছে সে বড়। ব্যাস, এতটুকুই লেখার ছিল। সো আর কিছুই লাগবে না,
এখন দেখো অঙ্ক কিভাবে করে করে ফেলা যায়। খুব সিম্পলি তোমাদের আমি বলতেছি, দেখো কি কি করতে পারি আমরা এখান থেকে। স্টারের পাশে যা থাকবে সেটাই বড়, এতটুকু বুঝলেই হবে। আর তোমার এই এই ফর্মুলা গুলো এখনই মুখস্থ করে ফেলো। এল ইজ ইকাল টু এল নট স্টার, টি ইজ নট ইজ ইকাল টু টি স্টার, এম নট ইজ ইকাল টু এম স্টার। মানে এল টার লেফট সাইডেরটা জিরো নাই, বাকিগুলার শুরুতেই শূন্য মানে নট আছে। এখন দেখো প্রথম একটা অঙ্ক করতে যাচ্ছি, কোনো কিছু বোঝা লাগবে না রিলেটিভিটির, সরাসরি অঙ্ক হবে। কেমনে হবে দেখো। প্রথম যে অঙ্কটা করতে যাচ্ছি এটা খুবই সিম্পল একটা অঙ্ক। একটা মানুষ রকেটে চড়ে সামথিং একটা জায়গায় যেতে চাচ্ছে। তার কাছে একটা দূরত্ব, মনে করো পৃথিবীতে থাকা মানুষ একটা দূরত্বকে 1000 কিলোমিটার মনে করতেছে। আচ্ছা এটাকে একটু সিম্পলি করে দেই। তুমি জাস্ট একটা মানুষ মনে করো একটা এলিয়েনের সাহায্য নিয়ে 10 মিটারের একটা স্কেল সেটাকে ছুঁড়ে মারছে 0.7 সি বেগে। তো প্রশ্নটা হইলো 10 মিটারের একটা স্কেলকে 0.7 সি বেগে ছুঁড়ে মারা হয়েছে। এতে গতিশীল অবস্থায়, গতিশীল টতিশীল লেখার দরকার নাই, এতে তার নতুন দৈর্ঘ্যটা কত হবে? বেগে ছুঁড়ে মারাতে নতুন দৈর্ঘ্য কত হবে? ছুঁড়ে মারার পরে গতিশীল হয়ে গেলে দৈর্ঘ্য সংকুচিত হয়ে যাবে, নতুন দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এতটুকুই আমাদের প্রশ্ন, খুবই সিম্পল প্রশ্ন, খুব সহজে অ্যান্সার করে ফেলবো। দেখো কেমনে করি। আচ্ছা বাট আমার কাছে এইখানে লেখা মজা পাচ্ছি না, আমাদের পুরোনো বোর্ডে চলে যাই, সাদা বোর্ডে, এটার মধ্যে লিখে একটু মজা আছে আই থিঙ্ক। সো লেটস বিগিন। অঙ্কটার উত্তর খুবই সহজ। দেখো প্রথমে তোমাকে বলা হয়েছে যে একটা স্কেল ছিল, সেটা সেটা আমি আঁকি স্কেলটাকে। এইরকম একটা স্কেল ছিল যেটার দৈর্ঘ্য হলো, তোমাকে বলে দিয়েছে যে এটার দৈর্ঘ্য হলো সামথিং 10 মিটার। এটাকে ছুঁড়ে মারা হয়েছে এই বরাবর, দৈর্ঘ্য বরাবরই ছুঁড়ে মারা হয়েছে। এটা নিয়ে আরেকটা পরে কথা বলতেছি। 0.7 না 8 দিছিলাম, 0.7 সি মনে করতে পারো। ওকে, এখন এটা নতুন দৈর্ঘ্য কত হবে? সো প্রথমতই তুমি লিখবা এটার সমাধান, সলিউশন, সূত্র লিখবা। দৈর্ঘ্য নিয়ে কথা হইতেছে তাই দৈর্ঘ্য সংকোচনের সূত্র লিখবা। এল ইজ ইকাল টু এল নট স্টার, স্টার মানে হলো রুট ওভার অফ 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। তো অনেকেই ভাবতেছে এটা কি দেওয়া আছে ভাই, নিশ্চল দৈর্ঘ্য নাকি সচল দৈর্ঘ্য? এত কথা চিন্তা করার কোনো দরকার নেই। 10 মিটারের স্কেল ছিল গতিশীল হওয়ার আগে। সো এটা হইতে পারে এল, হইতে পারে এল নট, কোনটা দেওয়া আছে এটা আমি জানি না। কিন্তু আমরা এতটুকু জানি গতিশীল জিনিসটার দৈর্ঘ্য কমে যাওয়ার কথা। তার মানে এটা যেটা আছে গতিশীল ছাড়া, যেটা স্থির অবস্থায় যেটা আছে সেটা অবশ্যই বেশি থাকার কথা। তো আমরা তো জানি এই যে স্টারের পাশে যেটা থাকে সেটাই হলো বেশি। স্টারের পাশে মানে রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের পাশে যেটা আছে সেটাই বেশি। তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে এটা হলো এল নট দেওয়া আছে, আমার কোনো চিন্তা করার দরকার নাই। আর ছোট এলটা আমার লাগবে, কারণ গতিশীল হয়ে গেলে দৈর্ঘ্যটা সংকুচিত হবে, এটা আমরা জানি, এটা তো মুখস্থই করছি একটু আগে। ওই তিনটা কথার মধ্যে একটা ছিল, গতিশীল যে আছে তার দৈর্ঘ্য সংকুচিত হয়। এখন তার বেগ দেওয়া রয়েছে 0.7 সি, বসায় দাও। আর কি আছে? আর কিছুই দরকার নাই। এখন দেখো আমার লাগবে বড় এল ইজ ইকাল টু এল নট, এল নট এর জায়গায় 10 বসাও, তারপর রুট ওভার অফ 1 - ভি স্কোয়ারের জায়গায় 0.7 সি হোল স্কোয়ার দাও, আর নিচে সি স্কোয়ার দাও, তাহলে সি স্কোয়ার কাটা 10 ইন্টু রুট ওভার অফ 1 - 0.7 হোল স্কোয়ার। এটাই হবে আমাদের উত্তর। ক্যালকুলেটরে করে দেখো, 10-এর কম যদি না আসে তার মানে বুঝবা যে গতিশীল জিনিসের কোনো না কোনো কিছু ভুল করছো, বোঝা যাবে। 10-এর কম আসছে কিনা, তোমাদের কত আসে একটু করে জানাও তো আমাকে, ক্যালকুলেশন করে আমাকে একটু জানাও তো কমেন্টে। স্টার মানে কি? স্টার মানে হলো রুট ওভার অফ 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, অংশটাকে আমি একটা স্টার দিয়ে লিখেছি যেন সূত্রটা ছোট দেখা যায়, তোমাদের মাথায় ডিটেক্ট করতে সমস্যা না হয়। আর লিনিয়ার করে দিয়েছি, বইয়ের মধ্যে উপরে নিচে থাকে, আমি এটাকে এক লাইনে লিখে দিয়েছি। আচ্ছা কেউ কি করেছো? অ্যান্সারটা বলো কুইকলি।
10 থেকে অ্যান্সার ছোট হবে, যদি না আসে তাহলে বুঝতে পারবা তুমি ভুল করেছো। তো রিলেটিভিটির সূত্র ভুল, মানে সূত্র এত মজার যে অঙ্ক ভুল হইলেও ঠিক মতো ডিটেক্ট করা যায়। তোমাদের নর্মাল যে সিলেবাস আমি দেখলাম সেটার মধ্যে সবচেয়ে ছোট সিলেবাস যেটা, মানে এই চ্যাপ্টারটাই হলো সবচেয়ে সহজ ভাবে অ্যান্সার করা যাবে পরীক্ষায়, অন্য কোনো চ্যাপ্টার এত সহজ নাই। ইলেকট্রিসিটিও অনেক বড় সিলেবাস রয়েছে, এটাই হলো একমাত্র জায়গা যেখানে মানে ভুল হওয়ারও তেমন সম্ভাবনা নাই, অঙ্ক আছেই মাত্র কয়েকটা টাইপের, আর সূত্র এই তিনটা বুঝলেই তুমি অনেক হাজার হাজার অঙ্ক করে ফেলতে পারবা। তো দ্যাটস দ্য অ্যামেজিং থিং। তো দৈর্ঘ্য কম হয় তা আমরা একটা অঙ্ক করে ফেললাম, এবার একটা বয়স দিয়ে অঙ্ক করি চলো। হ্যাঁ, 7.14 আসছে, ঠিকই আসছে তোমাদের। এবার দেখো একটা বয়স দিয়ে সেকেন্ড একটা অঙ্ক করি। একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে চিন্তা করলো একটু রকেটে ঘুরে আসবে। আচ্ছা ঠিক আছে। তো প্রথমে ছেলে মেয়েটার বয়স ছিল হলো সামথিং 20 বছর, 10 ইয়ার্স, আর ছেলেটার তখন বয়স ছিল সামথিং 22 ইয়ার্স। আর এটা হলো গার্ল জিএফ গার্লফ্রেন্ড, এটা হলো বয়ফ্রেন্ড বিএফ, ঠিক আছে, বেস্ট ফ্রাইড চিকেন। এখন গার্লফ্রেন্ড কে রেখে বয়ফ্রেন্ড গেল কোথায়, রকেটে। তো একটা রকেটের মতো কিছু আঁকার চেষ্টা করি। তো আমাদের এটা মোটর রকেটের মতো কিছু হয় নাই, তো রকেট তো আঁকবোই না, রকেট তো আঁকা ঝামেলা আছে। এটা মনে করো এই রকেটে করে এখন বয়ফ্রেন্ড ঘুরতে গেল, কোথায় গেল, রকেটে করে সে সে জানে, তার কপালে জানে। এখন সে রকেটে করে যে ঘুরতেছে সেইটার বেগ হলো দেওয়া আছে 0.9 সি, অনেক বেগ, মানে মানুষের ওইখানে বাঁচার মতো আপাতত উপায় নাই। তারপরে মনে করলাম আমরা যে বেঁচে গেছে এলিয়ান। 0.9 সি বেগে সে ঘুরে আসতেছে, এখন কতদিন করলো, মোটামুটি মনে করো যে 8 ইয়ার্স, 8 বছর সে রকেটে ঘুরে আবার ফিরে আসলো। এখন তোমার কাছে প্রশ্ন হইলো বর্তমানে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বয়সের পার্থক্য কত হবে। 8 বছর পরে এই যে বয়ফ্রেন্ড সে আবার ফেরত আসছে, তো এখন তোমার কাছে প্রশ্ন হইলো নাও ডেল্টা বের করতে হবে দুইজনের বয়সের, মানে বিএফ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের বয়সের পার্থক্য কত হবে সেটা হলো প্রশ্ন। অত্যন্ত সহজ প্রশ্ন, কারণ আমরা তো রিলেটিভিটির মধ্যে জানি যে যে টেকনিকে আমরা করতেছি এতে কোনো কিছু মুখস্থ করারও দরকার নেই, কিছু বোঝারও দরকার নেই, রিলেটিভিটির কোনো কনসেপ্টের দরকার নেই, রিলেটিভিটির সমস্ত অঙ্ক করা যাবে, কারণ আমরা আসলে হ্যাক ইউজ করতেছি, চোরামি করে অঙ্ক মিলাই দিতেছি। এখন দেখো আমরা জানি কি জানি, এখানে যা যা দেওয়া আছে ওটা নিয়ে একটু লেখালেখি করি। এখানে আগে বয়স দেওয়া আছে 22 বছর, কিন্তু 8 বছর পরে সে ফিরে আসছে, পৃথিবীর সময় 8 বছর দেওয়া আছে, তাইলে সময় দীর্ঘায়নের অঙ্ক এটা, তার মানে সময়ের সূত্র লিখতে হবে। লেখো টি নট ইজ ইকুয়াল টু টি স্টার, স্টার মানে হলো রুট ওভার অফ 1 - v² / c²। এখন প্রশ্ন হইলো আমি তো জানি না টি নট দেওয়া আছে না টি দেওয়া আছে, জানার কোনো দরকার নাই, বোঝো না হীরক রাজার দেশে কি বলছে, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের চেষ্টা বৃথা তাই। তাই এত বেশি জানার দরকার নাই, জানলে ভুল হবে। আর বেশি জানতে চাইলে আমার মডার্ন ফিজিক্স এর কোর্স আছে একটা, অনেক দামি কোর্স, ওইটা কিনা করো গিয়া, পরীক্ষার পরে কইরো, পরীক্ষার আগে কোনো কাজে লাগবে না, এত বেসিক জানাতে তুমি বিজ্ঞানী হয়ে যাবা কিন্তু পরীক্ষায় নাম্বার পাবা না, বিজ্ঞানীরা কিন্তু পরীক্ষায় জীবনে নাম্বার পায় নাই। ঠিক আছে, তো দেখো টি নট দেওয়া আছে না টি দেওয়া আছে কিছুই তো জানি না, বুঝতেছি না কিচ্ছু, কিছু বোঝার দরকার নাই, আমি তো আগেই বলছি স্টারের পাশে যে থাকবে সে বড়, তো স্টারের পাশে কে আছে, টি আছে, টি হইলো বড়। তো আমরা কি বলছি গতিশীল যে থাকবে তার সময় হয়ে যাবে কম, কম ভ্যালু আসবে তার সময়ের, তার মানে এই 8 বছর যেটা এটা হইলো বেশি আছে। মানে পৃথিবীর মানুষ যেটা অনুভব করতেছে গতিশীল অবস্থায়, এই যে বয়ফ্রেন্ড এটার ভিতরে ঢোকার পরে তার সময়টা আরো আস্তে আস্তে যাইবে, তার মানে এই বিএফ এর যে টাইমটা আসলে বয়ফ্রেন্ডের যে আসল বয়স বাড়ছে সেটা হবে কম। তো কম কোনটা, কম হলো এইটা, তো এটা বের করতে হবে। আর যেটা দেওয়া আছে ওইটা হলো পৃথিবীর মানুষের হিসাব, ওটা বেশি হবে। তাই এই টি তে বসাও 8 বছর, আর ছোট সরি টি নট যেটা সেটা আমরা জানি না, বের করব। আর ভি দেওয়া আছে 0.9 সি,
অত্যন্ত সহজভাবে চিন্তা করবা, পৃথিবীর মানুষ বলতেছে 8 বছর পরে আসছে, কিন্তু ওই ওই ছেলেটা যে গতিশীল আছে সে তো 8 বছর পরে 8 বছর ফিল করবে না, এটাকে আরো কম ফিল করবে, কারণ গতিতে আছে কে? বয়ফ্রেন্ড। ঠিক আছে, বয়ফ্রেন্ডরা বেশি গতিতে থাকে, পরে তারা বেগতিক হয়ে যায়। আচ্ছা দেখো, এখন টি এর জায়গায় 8 বসিয়ে দাও। এই অঙ্ক করার আগে তুমি জানো বয়ফ্রেন্ডের বয়সটা কমে আসবে, গতিশীল আছে বইটা, তার মানে 8 বছর কমে কিছু একটা কম হবে। তো যদি তুমি ওই অ্যান্সারে তোমার কম না আসে, তাহলে তুমি বোকা, কিছু না কিছু ভুল করছো। ঠিক আছে, রিলেটিভিটির অঙ্কের এটাই হলো মজা, জীবনে তুমি ভুল করতে পারবে না, তুমি দেখতেই পারবা তোমার ভুল হয়েছে। এখন দেখো এই যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কাটা যাবে, 0.9 হোল স্কোয়ার থাকবে। সো 8 এরকম করো, তোমাদের অ্যান্সারটা একটু কমেন্টে জানাও তো কত আসছে। আমার তো আসছে ভালোই, একদম 3.487 ইয়ার আসছে। তোমাদের কত আসলো দেখো তো, আমার ভুল হইতে পারে। তোমাদের কত আসছে? আচ্ছা, এটা কিছু একটা প্রশ্ন করেছে, এইখান থেকে কি কোনো প্রশ্ন আসবে? জানাবেন প্লিজ। এখান থেকে কেন প্রশ্ন আসবে না? শর্ট সিলেবাস থেকে বাদ করে দিছে নাকি তোমাদের এটা? আচ্ছা, যদি বাদ করে দিয়ে থাকে তা অবজেক্টিভ আসার সম্ভাবনা আছে। আর আমি যে অঙ্ক করাইতেছি এগুলা যে কোনো ভাবেই আসতে পারে। আচ্ছা, 3.48, চনিমারও তাই আসছে, বাকি সবারও তাই আসছে, তো কোনো প্রবলেম নাই। এখন দেখো 3.48 যেটা ইয়ার আসছে, এটা কিন্তু অ্যান্সার না, আমাদের লাগবে বর্তমানে বয়সের পার্থক্য কত। এই যে দেখো, 22 বছর এর ছিল বয়ফ্রেন্ডের বয়স, আর গার্লফ্রেন্ড ছিল 20 বছরের, কিন্তু 8 বছর চলে গেছে কিন্তু গার্লফ্রেন্ডের জীবন থেকে, বয়ফ্রেন্ডের জীবন থেকে সময় গেছে মাত্র 3 সাড়ে 3 বছরের মতো। তো আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করি, মোটামুটি 3.5 ধরি, 3.5 বছর। তাহলে বর্তমানে দুইজনের অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখো, বর্তমান যে অবস্থা সেটাকে কি বলা যেতে পারে? বর্তমানে অবস্থা খুবই করুণ। আহ গার্লফ্রেন্ডের বয়স ছিল আগে 20, আরো 8 বছর গেছে পৃথিবীতে, সময় কিন্তু বসে থাকে না কারোর জন্য। সময় এবং স্রোত কি জানি পড়ছিলা ছোটবেলায়, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো বয়ফ্রেন্ডের ব্যাপার হয়েছে কি, বয়ফ্রেন্ড ছিল 22 বছর, আর তার বয়স বাড়ছে মাত্র 3.5 বছর। তো এখন তার অবস্থা হইলো 22 প্লাস 3.5, মানে হলো 25.5 বছর। তো এখন বয়ফ্রেন্ড আইসাই বলতেছে কোনো ব্যাপার না, সমস্যা নাই, অভিষেক যদি ঐশ্বরিয়াকে বিয়ে করতে পারে, আমিও করে ফেলবো তোমাকে বিয়ে। তো ঠিক আছে, তো বয়সের কোনো ব্যাপার না। কিন্তু এখন গার্লফ্রেন্ড যদি আরেকটা বয়ফ্রেন্ড খুঁজে বের করে ব্যবস্থা করে থাকে, আর 28 বছর পর্যন্ত তোর জন্য বসে থাকার প্রশ্নই আসে না, তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এত সেক্রিফাইস মন মানসিকতা রকেটে ঘুরে বেড়ালে চলবে না। আর আরেকটা ঘটনা ঘটতে পারে, বয়ফ্রেন্ড যে রকেটে বিভিন্ন গ্রহে ঘুরতে গেছিল, সেও তার একটা গার্লফ্রেন্ড বের করে আনতে পারে, তাই না, জোগাড় করে নিয়ে আসতে পারে। তো বলা যায় না এই রিলেশনশিপের কি অবস্থা হবে। কিন্তু এই ছেলেটা আকাশে উড়ে বেড়ানোতে তার বয়স কম বেড়েছে, এবং সে পৃথিবীর দৃষ্টিকোণ থেকে কিন্তু, তার দৃষ্টিকোণ থেকে সে পৃথিবীর ফিউচারে চলে গেছে, অনেকটা ফিউচারে যাওয়ার একটা ঘটনা সিমুলেশন ঘটাইছি আমরা বলতে পারো। কারণ পৃথিবীর মানুষের 8 বছর, আর এই ছেলেটা ওই দূরত্বটা, ওই সময়ের দূরত্বটা মাত্র 3.5 বছরে পার করে চলে আসছে। দ্যাটস অ্যামেজিং। এবং এগুলা বাস্তবেই ঘটে, এগুলার প্রত্যেকটার প্রমাণ আছে, রিলেটিভিটি কোনো ফাইজলামি না। যাদের ইচ্ছা আছে তারা ওই রিলেটিভিটি পড়তে চাইলে মডার্ন ফিজিক্স এর স্টাডি থিয়েটারের ভিতরে কোর্স আছে আমার, ওইটা করে দেখতে পারো। কিন্তু পরীক্ষার আগে করো না, পরীক্ষার পরে করো, কারণ ওইটা ওইটা জানার জন্য কোর্স। আর এখানে তো তোমাদের পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য কোর্স করতেছে, মানে করাচ্ছি। তো দ্যাটস দ্য থিং, দুটার মধ্যে পার্থক্য আছে। তো আমাদের প্রশ্নের উত্তর কিন্তু এটাও না, আমাদের প্রশ্নের উত্তর হলো ডেল্টা বের করতে হবে, মানে এই 28 আর 25-এর পার্থক্য বের করতে হবে। এটা তুমি করে দিলেই তোমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার চলে আসলো। 2.5, মানে দুইজনের বয়সের পার্থক্য এবার হবে 2.5 করে, 2.5 বছর। দ্যাটস দ্য থিং। এই অঙ্কটা সবাই বুঝছো কিনা বলো, তাহলে দৈর্ঘ্য সংকোচন এবং কাল দীর্ঘায়নের কথাবার্তা শেষ হবে, তাহলে আমরা সামনের দিকে যাইতে পারবো। একজন বলতেছে ফার্স্ট পেপার করান, ফার্স্ট পেপারে ভেক্টর থেকে একদম শেষ পর্যন্ত আমরা কমপ্লিট করে দিয়েছি। তুমি তুমি একটু এই গ্রুপের নিচের দিকে যাও, তলিয়ে যাও নিচে, তাহলে পেয়ে যাবা। আর নিচে যাওয়ার দরকার নাই, নেক্সট ক্লাসগুলোতে আমি পুরো ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপার রিভিউ করে দেবো আবার। ঠিক আছে, তো ফাইনাল সাজেশনের ক্লাস হবে।
একজন বুঝতে পেরেছেন আর একজন বলেছে ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। আচ্ছা, নেক্সট আমরা লাস্ট একটা প্রবলেম করব। দেখো, চিন্তা করে, আমি কিন্তু তোমাদের কোনো কিছু চিন্তা ছাড়া ট্রিক্স অ্যাপ্লাই করে এই অঙ্কগুলা করতেছি। টি নর মানে মানে কোন দৈর্ঘ্যটা নিশ্চল, কোন ভরটা নিশ্চল, কোন ভরটা গতিশীল, এটা চিন্তা করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। এই কারণে এই চিন্তা ছাড়া একটা গাণিতিক টেকনিক ব্যবহার করে আমরা এই অঙ্কগুলা করতেছি। সো এই জিনিসটা মাথায় রাখো। আমরা ইচ্ছা করেই তোমাকে আমি কিছু বোঝাইতেছি না, বিকজ কিছু বোঝাইলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন দেখো, একটা এরকম একটা ভারী একটা রসগোল্লাকে গোপাল ভাঁড় নিক্ষেপ করিল সামনের দিকে। তো তোমরা কারা কারা গোপাল ভাঁড় দেখো একটু জানাইও আমাকে, আমি কিন্তু দেখি মাঝে মাঝেই। এখন একটা গোপাল ভাঁড় এই রসগোল্লাটাকে 0.7 সি বেগে নিক্ষেপ করলো আকাশের দিকে। এই রসগোল্লার ভিতরে ক্ষীর পনির সবকিছু মিলিয়ে মোটামুটি এটার ভর ছিল একটা 2 কেজি রসগোল্লা। আরে বাবা রে বাবা, 2 কেজি রসগোল্লাকে নিক্ষেপ করার পর পরবর্তীতে গতিশীল অবস্থায় ভর কত হবে, নতুন ভর, সেটা বের করতে হবে। আমরা তো জানি গতিশীল অবস্থায় ভর কি হয়, বাইরে যায়। সো আমরা জানি 2-এর থেকে বড় একটা বেশি অ্যান্সার আসবে। যদি অবজেক্টিভ আসে তোমারে বলে 1, 2, 1.5, 4, তাহলে কোনটা দাগাবা? 4-এর মতো কিছু দাগাই দিবা, কারণ তুমি জানো অঙ্ক করার দরকার নাই, রিলেটিভিটি বুঝলেই এ ধরনের প্রশ্ন অ্যান্সার করা যায়। সো অবজেক্টিভে অনেক সময় ক্যালকুলেটর চাইপে টাইপে করতে বলবে। ঢাকা ভার্সিটিতে এরকম প্রশ্ন আসলে ছাত্রছাত্রীরা বলে, ভাই ক্যালকুলেটর তো দেয় নাই, পয়েন্টের অঙ্ক কেমনে করবো, রুট কেমনে করবো? আরে রিলেটিভিটির কিছু বুঝোই না তুমি, তোমার কোত্থেকে ক্যালকুলেটর দিলে তুমি পারবা? সো রিলেটিভিটি বুঝলে এটার উত্তর এমনি বের করে ফেলা যায় কোনো কিছু ছাড়াই। 2-এর থেকে বেশি আসবে এটা আমরা বুঝতেছি। এখন অঙ্ক করে যদি 2-এর থেকে কম আসে তাহলে বুঝতেই পারো তুমি একটা গাধা। আচ্ছা, তুমি একটা গাধা মানে তোমার আব্বু আম্মু বলছে তাই বলে বিশ্বাস করে নিও না। হ্যাঁ, হা, তুমি গাধা হলে তুমি পারবা, কারণ এই গাধা তো আমার আব্বু আম্মু আমারে বলছিল, তাতে কি? চোরামি করে আব্বু এটা চান্স পেয়ে গেছি না। এখন দেখো, এম নট ইজিক্যাল টু এম স্টার। চোরামি মানে কিন্তু প্রশ্ন আউট করা না। চোরামি মানে হলে এই যে এখন তোমাদের যেগুলো শেখাইতেছি এরকম টেকনিক। দেখো, এম নট ইজিক্যাল টু এম রুট ওভার 1 - v² / c²। এখন তোমরা জানো স্টারের পাশে যে থাকবে, মানে এই জিনিসটার পাশে যে থাকবে সেটা হবে বড়। তার মানে কি, প্রশ্নের উত্তরই তো বড় হবে। এম বের করতে হবে, এম নট দেওয়া আছে, কোনো কিছু চিন্তা করার দরকার নাই। এম আর এম নট এর মধ্যে কোনটা দেওয়া আছে বোঝার দরকার নেই। তুমি জানো যে উত্তর আসবে যেটা, ওটা হলো বড়, আর যেটা ছোট আছে ওটা 2, যেটা দেওয়া আছে ওইটাই। আর ভি দেওয়া রয়েছে 0.7 সি। আর কি, সি এর মান চাইলে বসায় দিতে পারো 3 × 10⁸, বাট এটার কোনো দরকার নাই আপাতত, বিকজ সি সি কাটাই চলে যাবে, তাই এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আমরা ভি ইজ ইকাল টু 0.7 সি লিখলাম। এখন দেখো এম নট এর মান বসাও, না কিছুই বসাবো না, আগে এম ইজ ইকাল টু লিখি, কত আসে, এম নট মানে 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 - v² / c², মানে v² / c² করলে কি হবে, 0.7 হোল স্কয়ার আসবে। ব্যাস, হয়ে গেছে। বড় কিছু অ্যান্সার আসা উচিত, না হইলে ভুল। হ্যাঁ, 2.8 আসছে। তোমাদের কত আসছে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে একটু জানাও তো। অনেক ছাত্রছাত্রী চিন্তা করতেছে এই চ্যাপ্টারটা অনেক কঠিন জটিল, এটার মধ্যে আজগুবি কথা লেখা আছে, এই কারণে প্রশ্নের অ্যান্সার করবো না এখান থেকে। তো মজার ব্যাপার হলো, যতগুলি চ্যাপ্টার ফিজিক্সের সেকেন্ড পেপারে আছে সবচেয়ে সহজ এটা, কারণ এই যে এরকম চোরামি করে অঙ্ক করা যায়। অন্য কোনো চ্যাপ্টারে ইলেকট্রিসিটির একটা সার্কিট আইকা যদি দেই, একটা 3 ডাইমেনশনাল একটা সার্কিট দিয়ে দেই, হা করে তাকিয়ে থাকবা, কিচ্ছু করতে পারবা না। বাট রিলেটিভিটি তো তোমার টিচারই কিছু বোঝে না, তাই প্রশ্ন আসবে সোজা। আচ্ছা, আরেকজন বলতেছে এমসিকিউ তে আসবে নাকি। তিনটা মিলায়া খুব সুন্দর করে অনেক কমপ্লেক্স প্রশ্ন বানানো যায়, যেগুলা গ ঘতে সরাসরি সিকিউ তে আসে। আর এমসিকিউ তে আসলে তো তাড়াতাড়ি করতেই পারবা। দুইটার জন্যই বলতেছি, এই চ্যাপ্টারের মধ্যে সিকিউ তে আসার মতোই প্রশ্ন এগুলা, এত সহজ এই চ্যাপ্টারটা। এবং মডার্ন ফিজিক্স এই কারণে আমার অনেক বেশি পছন্দের চ্যাপ্টার। মানে এগুলারে প্যাচে গোছিয়ে যে প্রশ্ন করা যায়, তোমাদের সিলেবাসের মধ্যে আর কিছুই নাই, তো প্রশ্ন করবে কোথা থেকে? সো দ্যাটস দ্য থিং।
কোনো কারণে এই সিলেবাসটা অনেক ছোট হয়ে গেছে, একটু বড় করে দিতে পারতো। বাকি অন্যান্য চ্যাপ্টার যে যত বড় দিছে। এই ভাইয়া বলতেছো কে? কি অবস্থা, কেমন আছো? বলো। তেল। ভাইয়া বলে বসে থাকলে হবে, বাকিটুক কই? আচ্ছা, প্রেজেন্ট দিছো, ওকে। এখন দেখো তোমাদের কিছু বেসিক কথাবার্তা বলি ক খর জন্য এবং অবজেক্টিভের জন্য। তো শোনো, সেই সমস্ত বেসিক কথাবার্তা কি। প্রথম বেসিক কথাবার্তা হইলো, আমরা যে ধরনের অঙ্ক করতে হয় ওই ধরনের অঙ্ক আপাতত করে ফেলছি। তো অঙ্ক টঙ্ক নিয়ে এখন বেশি চিন্তা করার দরকার নাই। এবার আসো, আমি তোমাদের কিছু কিছু জ্ঞান দেই আর কি, যেগুলা খুবই দরকার। বেসিক অ্যান্ড লরেন্স গ্যালিলিওর ট্রান্সফরমেশন, ক খর জন্য কথাবার্তা বলতেছি, বা অবজেক্টিভের জন্য বলতে পারো। দেখো, তোমার গ্যালিলিও ট্রান্সফরমেশনের ইকুয়েশন গুলা সরাসরি মুখস্থ রাখতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখো, যে অক্ষ বরাবর গতি আছে সেই অক্ষ বরাবর এইরকম ট্রান্সফরমেশন হয়। মানেটা কি? মানে এই এক্স অক্ষ বরাবর গতি আছে দেখে এক্স প্রাইম ইজ ইকাল টু এক্স মাইনাস ভিটি হয়েছে, বাকি কোন অক্ষ বরাবর গতি নাই, তাই এগুলা যা আছে তাই আছে, চেঞ্জ হয় নাই। এটা হলো গ্যালিলিও রূপান্তরের একটা গুরুত্বপূর্ণ কথা। অবজেক্টিভে যদি বলে ওয়াই অক্ষ বরাবর দৌড়াইতেছে ওই রকেটের জন্য গ্যালিলিও ট্রান্সফরমেশনের জন্য কোনটি সঠিক, তখন ওয়াই অক্ষ বরাবর দৌড়ালে এইখানে ভিটি দেখলে হবে না, ওয়াই এর জায়গায় ভিটি আসবে। এইটা হলো খুব ট্রিকি অবজেক্টিভ। প্রথম কথা লিখে রাখো খাতার মধ্যে সুন্দর করে, যে গ্যালিলিওর যে কোনো রূপান্তর গতি যে দিকে ওই দিকে ইফেক্ট ফেলে। গ্যালিলিও রূপান্তরটা একদম বিশেষভাবে। আর সেকেন্ড কথা, তোমাদের এই যে অবজেক্টিভের জন্য মুখস্থ রাখতে হবে লরেন্জের ট্রান্সফরমেশনের ইকুয়েশন। একটা হলো বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন আর একটা হলো সাধারণ লরেন্স ট্রান্সফরমেশন। এটার মধ্যে গুরুত্বপূর্ণ কথা, লরেন্স ট্রান্সফরমেশনের সময় এবং এক্স এর মানে চেঞ্জ আসতেছে, কারণ এক্স অক্ষ বরাবর গতি বিবেচনা করছো। এই ইকুয়েশন কিন্তু বদলে যেত, এই ইকুয়েশন কিন্তু থাকবে না যদি ওয়াই অক্ষ বরাবর প্লেন দৌড়ায়। তখন কিন্তু এই এক্স এর জন্য যেভাবে সমীকরণ লিখছো ওয়াই এর জন্য ওইভাবে লিখতে হবে, তখন কিন্তু এই চেঞ্জ গুলা, এইখানে এই চেঞ্জ গুলা হবে না, তখন ওয়াই এর মধ্যে এই ধরনের অনেক বড় কিছু লিখতে হবে, এই যে এক্স এর মতো আর কি। সো এই কথাটা মনে রেখো, গতি যেদিকে ওইদিকে পরিবর্তন আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, লরেন্স এবং গ্যালিলিও রূপান্তর দ্বারা যে কোনো গতি ব্যাখ্যা করা যাবে কি? অ্যান্সার হলো না। যদি তোমাকে খ নম্বর এরকম প্রশ্ন করে, যে খ নম্বরের জন্য অনুধাবন করার চেষ্টা করো, যদি তোমাকে বলে যে একটা গাড়ি 2 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, আরেকটা গাড়ি 2 কোটি কিলোমিটার পার আওয়ারে চলতেছে, এই দুইটা গাড়ির মধ্যে কোন ধরনের রূপান্তর তুমি অ্যাপ্লাই করবা? তো প্রথম গাড়ির জন্য তোমার অ্যান্সার হবে দুই ধরনের রূপান্তরই অ্যাপ্লাই করা যাবে। মানে প্রথম গাড়ি যেটা আস্তে চলতেছে ওটা গ্যালিলিও রূপান্তর করলেও ভালো, লরেন্স রূপান্তর করলেও ভালো, কোনো সমস্যা হবে না, অ্যান্সার সেমই আসবে। আর তৃতীয় গাড়ি যেটা 2 কোটি কিলোমিটার পার আওয়ার চলতেছে, এটা অনেক গতিশীল আছে, ওইটার মধ্যে প্রথমত গ্যালিলিও রূপান্তর করলে ভুল অ্যান্সার আসবে। মডার্ন ফিজিক্স অনুযায়ী গ্যালিলিও রূপান্তর গতিশীল বেশি গতিতে থাকা বস্তুর ক্ষেত্রে খাটবে না, তখন লরেন্জের রূপান্তর শুধু সঠিক হবে। এই যে একটা অনুধাবনমূলক কথা বলে ফেললাম, তাহলে গতি বেশি হইলে কোন রূপান্তর ব্যবহার করবা এবং কেন, সেটা তুমি এভাবে বুঝে বলতে পারো। কারণ আপেক্ষিকতার সিদ্ধান্তগুলো মেনে লরেঞ্জের রূপান্তর করা হয়, গ্যালিলিও রূপান্তর এটা করা হয় না। গ্যালিলিও রূপান্তর অনেক ক্লাসিক বা প্রাচীন পদার্থবিজ্ঞান অনুযায়ী করা হইতো, লরেঞ্জেরটা অনেক লেটেস্ট বা মডার্ন ফিজিক্স এর অংশ। এরপরে তোমাকে এই চ্যাপ্টারে ক নম্বরে এবং খ নম্বরে আসার জন্য অনেক ইম্পর্টেন্ট হইলো আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব। তত্ত্বর মধ্যে যে বেসিক তোমাদের জানতে হবে সেটা একটু বলে দিচ্ছি। বেসিক মানে হইলো ক নম্বরে আসলে তো তুমি মুখস্থ করতে পারবা, বাট ক খতে কি আসতে পারে সেটা একটু বুঝিয়ে বলি। 1 নম্বর ব্যাপারটা হইলো, তোমাকে যদি বলে যে স্বীকার্যগুলো লেখো আলবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, বা কি বলা যেতে পারে বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব গুলা লেখো, তাহলে তুমি দুইটা তত্ত্ব আছে, দুইটা স্বীকার্য আছে, দুইটা স্বীকার্য লিখে দিবা। প্রথম স্বীকার্য হইলো যা তাই, মানে যে কোনো জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই থাকে। মানে মানে কি, একটা বাসের মধ্যে এ ফিজিক্যাল টু এম এ অ্যাপ্লাই করলে
আরেকটা প্লেনের মধ্যে গেলে এফ ইজিক্যাল টু এম এ অ্যাপ্লাই করতে হবে, অন্য কিছু অ্যাপ্লাই করার দরকার নাই। মানে এফ ইজিক্যাল টু এম এ প্লাস এক্স এরকম কিছু আর দরকার পড়বে না, মানে পদার্থবিজ্ঞানের সূত্র সেম থাকবে, কাঠামো চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না, এটা হলো প্রথম সূত্র। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে যেটা তোমরা অনেকে লেখোই না, এটা হলো জড় প্রসঙ্গ কাঠামো হইতে হবে, নাইলে বিশেষ সূত্র বা আপেক্ষিকতার বিশেষ সূত্র খাটবেই না। এখন তাহলে জড় প্রসঙ্গ কাঠামোটা কি ভাই, ওটা একটু বলে দেন, পড়তে তো ইচ্ছা করতেছে না বই। বলে দিতেছি, যদি দুইটা প্রসঙ্গ কাঠামো বা দুইটা গাড়ি মনে করো ঠিক আছে, দুইটা গাড়ি যদি একটার একটা সাপেক্ষে সমবেগে চলে, মানে গাড়ির অ্যাক্সিলারেটরই নাই এরকম গাড়ি, দুইটা একই বেগে চলতেছে, এগুলাকে আমরা বলতে পারি জড় প্রসঙ্গ কাঠামো। অথবা একটা চুপ করে বসে রয়েছে, মানে একটা বেগই নাই, অপরটা ভি বেগে চলে যেতেছে, মানে ধ্রুব বেগে চলতেছে, মানে কোথাও ত্বরণের কোনো নামগন্ধ নাই। হয় একটা আরেকটা সাপেক্ষে স্থির আছে, অপর আরেকটা হইতে পারে একটা আরেকটা সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল আছে, কিন্তু ত্বরণে নাই। তাইলে এই সমস্ত গাড়ি আসলে জড় প্রসঙ্গ কাঠামো। সো জড় প্রসঙ্গ কাঠামো বললে অনেকে ভয় পায়, তুমি মনে করো এটা জাস্ট একটা গাড়ি, কতগুলা গাড়ি নিয়ে চিন্তা করতেছো, আর কিচ্ছু না। সো তোমাকে খ নম্বরে জিজ্ঞেস করবে আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার সূত্র কোথায় খাটে না। এই প্রশ্ন যখন করবে তখন তো তোমার হা করে তাকিয়ে থাকতে হবে অনেকক্ষণ, কি কইলো এটা, সূত্র খাটবে না কেন? আলবার্ট আইনস্টাইন বলছে পৃথিবীর সর্বকালের সেরা বিজ্ঞানী, তার কথা খাটে না মানে কি? খাটে না মানে হইলো বিশেষ আপেক্ষিকতার সূত্র, বিশেষ মানে স্পেশালাইজ করা, এটা শুধু জড় প্রসঙ্গ কাঠামোতে খাটে, অজড়তে খাটে না। অজড় বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে খাটে না। তোমাকে এটাকে আরেকটু জটিল ভাবে খ নম্বরে প্রশ্ন করা হবে, একটা গাড়ি চুপ করে বসে রয়েছে, আরেকটা গাড়ির ত্বরণ আছে, এই যে আমি আইটা দেখাইতেছি, একটা গাড়ি চুপ করে বসে রয়েছে, নষ্ট হয়ে গেছে ইঞ্জিন, আরেকটা গাড়ি ওইটার সাপেক্ষে 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছে। তাইলে এই এ গাড়ির সাপেক্ষে বি গাড়িতে বা বি গাড়ির সাপেক্ষে এ গাড়িতে তুমি আপেক্ষিকতার বিশেষ সূত্র প্রয়োগ করতে পারবা না। মানে এই এই গাড়িটা ত্বরণ থাকায় আপেক্ষিকতার বিশেষ সূত্র মানবে না। কারণ বিশেষ আপেক্ষিকতার সূত্রের মূল কথাই হলো জড় প্রসঙ্গ কাঠামোতেই শুধু তুমি আলবার্ট আইনস্টাইনের দুইটা সূত্র খাটাইতে পারবা, অন্য কোথাও না। তো এই কথাটা খাতায় লিখে নাও, অজড় প্রসঙ্গ কাঠামোতে আলবার্ট আইনস্টাইনের সূত্র ভুল। যদি বিশেষ সূত্রের কথা বলো, অজড় প্রসঙ্গ কাঠামোতে খাটানোর জন্য আলবার্ট আইনস্টাইনের আরেকটা সূত্র আছে, তোমাদের সিলেবাসের বাইরে আছে, যেটাকে বলা হয় জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সার্বজনীন আপেক্ষিকতার সূত্র। খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে, তোমাদের পকেটের অনেক টাকা চলে যাবে যদি বিশেষ আপেক্ষিকতা পড়তে চাও, ঠিক আছে, তো আপাতত বাইসে গেলা, পড়ার দরকার নাই। এখন এই প্রথম সূত্র হইলো পদার্থবিজ্ঞানের সব সূত্র সব জায়গায় খাটে যদি জড় প্রসঙ্গ কাঠামো হয়, আর এই সূত্রটা ভুল হবে যদি অজড় প্রসঙ্গ কাঠামোতে চলে যাও। দ্বিতীয় স্বীকার্য যেটা আলবার্ট আইনস্টাইন বলে সেটা হলো, তোমরা খাতায় নোট নিয়ে নিও কিন্তু, অজড় প্রসঙ্গ কাঠামোতে, খাতায় লেখো অজড় প্রসঙ্গ কাঠামোতে আপেক্ষিকতার বিশেষ সূত্র খাটে না, বড় বড় করে নানা লিখে রাখো। দ্বিতীয় যে কথাটা সেটা হইলো শূন্য মাধ্যমে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মিস করে, শূন্য মাধ্যমে ছাত্রছাত্রীরা এটা ভুলে যায় লিখতে। শূন্য মাধ্যমে এই কথাটা সত্য যে শূন্য মাধ্যমে যে কোনো ফ্রেম অফ রেফারেন্স বা যে কোনো গাড়ির সাপেক্ষে, যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আলোর বেগ সবসময় সেম থাকবে, সি অলওয়েজ সেম, আলোর বেগ 3 × 10⁸ থাকবে। ব্যাপারটা ইন্টারেস্টিং, এটা থেকে খ নম্বরে কিভাবে প্রশ্ন আসতে পারে দেখো বুঝিয়ে দিচ্ছি। তোমাকে যদি বলে যে সামথিং, একটা গাড়ি এইদিকে চলতেছে 10 মিটার/সেকেন্ড বেগে, আর একটা মানুষ এখানে বসে রয়েছে 0 মিটার/সেকেন্ড বেগে, মানে ওর কোনো গতি নাই, বেগতিক অবস্থায় আছে। পরীক্ষার সামনে এখন তোমাদের কাছে পড়াশোনা করা ছাড়া যেমন গতি নাই, ঠিক তেমনই ঘটনা। তো 10 মিটার/সেকেন্ড বেগে একটা গাড়ি চলতেছে, আর এই লোকটা চুপ করে বসে আছে 0 মিটার/সেকেন্ড বেগে। এখন এই লোকটার সামনে দিয়ে যদি আলো সি বেগে চলে যায়, এই গাড়িটার সামনে দিয়ে আলো কত বেগে চলে যাবে? তোমাদের মনে হইতে পারে আপেক্ষিক বেগের চিন্তা করি, আলো যেহেতু এই বস্তু এই লোকের সাপেক্ষে সি বেগে আছে, তাই গাড়ির সাপেক্ষে কি হবে, গাড়িটা সামনের দিকে যাইতেছে, তাই আলোটার বেগ কমে যাবে, হয়তো C-10 বেগ হয়ে যাবে। এটা একদমই ভুল। খ নম্বরে এরকম প্যাচ দিতে পারে,
যে কোন একটা বন্ধুর মনে হইছে যে 10 মিটার/সেকেন্ড বেগে আলোর দিকে চলমান গাড়ি আলোর বেগটাকে কত মাপবে, সি এর থেকে কম মাপা উচিত, কারণ আলো ওই দিকে যাইতেছে, গাড়ি ওই দিকে যাইতেছে। আপেক্ষিক বেগের এইভাবে যে যোগ বিয়োগ আমরা করি, ভেক্টর চ্যাপ্টারে আমরা করছি, এই জিনিসটা রিলেটিভিটিতে বা মডার্ন ফিজিক্সে খাটে না। আমরা এটাকেও সি মাপবো, অর্থাৎ এই গাড়ির ড্রাইভার, এখানে থাকা লোক, সেও আলোর বেগটাকে শূন্য মাধ্যমে সিই মাপবে, মানে দুইটা মানই 3 × 10⁻80 আসে। এটাই হলো আপেক্ষিকতার দ্বিতীয় সূত্র, যেটা তোমরা কিছুই বুঝো না, বোঝার দরকার নাই বেশি, কিন্তু আপাতত যতটুকু অনুধাবনের জন্য জ্ঞান দিচ্ছি এতটুকু নিয়ে রাখো, যে আপেক্ষিকতার সূত্র অনুযায়ী গাড়ি চলমান হোক, এদিক ওদিক ছুটুক, সমস্যা নাই, তার সাপেক্ষে আলোর বেগ শূন্য মাধ্যমে সবসময় সেমই থাকবে, চেঞ্জ হয়ে যাবে না, বাড়বে কমবে না। নরমালি কিন্তু বাড়বে কমবে, ভেক্টর চ্যাপ্টারে তুমি কিন্তু এই ধরনের অঙ্ক করছো, মনে করে দিচ্ছি তোমাদের, দেখো ভেক্টর চ্যাপ্টারে এগুলা অনেক করছো। ভেক্টরে একটা ভেক্টর এদিকে আছে, তারপরে আরেকটা ভেক্টর এদিকে আছে, এরকম অঙ্ক করছো যে আলো যদি মনে করো, এই যে দেখো ভেক্টরের নিয়ম অনুযায়ী যদি চিন্তা করতে তাহলে কি হয়, এখানে ধরো আলো যাইতেছে সি বেগে, আর এখানে গাড়ি যাইতেছে, মনে করো গাড়ি ভেক্টরটার বেগ হলো মনে করো 10 মিটার/সেকেন্ড বা 100 মিটার/সেকেন্ড। তো তুমি কি বলবা, এই গাড়ি, এই গাড়িটার সাপেক্ষে এই যে আলো, লাইট, এল এর বেগ কত হবে? তো তুমি বলবা যে কি হবে, c-100 হবে, এরকম কিছু হবে, তাই না? ভেক্টরে এটা কিন্তু সঠিক, ভেক্টরের সিস্টেমে তুমি যোগ বিয়োগ করতেছো, এটা থেকে এটাকে বিয়োগ করে চিন্তা করতেছো, যার সাপেক্ষে তাকে করতেছো বিয়োগ। এই গাড়ির সাপেক্ষে তাই কি করছো, মানে এল ভেক্টরটার বেগ বের করতেছো, লাইটের বেগ বের করতেছো গাড়ির সাপেক্ষে, তাহলে এইভাবে বিয়োগ করে দিছি। তো তোমার মনে হবে এটাই তো সঠিক, কিন্তু সাবধান, সেকেন্ড পেপারে যদি এই জিনিস আসে তাহলে কোনোদিনও এটা সঠিক না। এটা হলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান অনুযায়ী তুমি ভেক্টরের যোগ বিয়োগ করতেছো, এটা হলো তোমাদের ফার্স্ট পেপারে ছিল, এই যোগ বিয়োগ এখানে খাটবে না। এইটার আপেক্ষিক বেগ আসলে আলো, আপেক্ষিক বেগ সবসময় সেমই থাকবে, ও গতিশীল থাকুক তাতে কোনো সমস্যা নাই। সো তোমাকে বলতে পারে 100 মিটার/সেকেন্ড বেগে চলমান একটা গাড়ি আলোর বেগটাকে কত মাপবে, c-100? না, সি মাপবে। এটাই আপেক্ষিকতার দ্বিতীয় সূত্র, শূন্য মাধ্যমে আলোর বেগ সব ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে সি হবে, মানে সেমই হবে। ব্যাস, এই এই হলো তোমাদের এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টের মধ্যে ছিল, ক খ পারার জন্য যে কনসেপ্ট ছিল ওগুলা। আর লরেঞ্জের রূপান্তর, গ্যালিলিও রূপান্তর থেকে প্রশ্ন গ নম্বরে আসলে দিবা না, ক খতে আসলে এবং অবজেক্টিভ আসলে দিবা, এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারলে দিবা। আর গ আর ঘর জন্য তোমাদের আমি এই যে একটু আগে অঙ্ক করে দিছি, এই যে এই নিনজা টেকনিক ব্যবহার করে যে কোনো অঙ্ক তুমি করতে পারবা। ব্যাস, এই চ্যাপ্টারে আর কিছু নাই আপাতত, তোমাদের সিলেবাসে নাই আর কি, বাকি জিনিসগুলো আছে। আচ্ছা, এই ঘ নম্বরে কোন প্রশ্নগুলো আসবে, যে প্রশ্ন জিজ্ঞেস করেছো সে হয়তো এখন অ্যান্সার পেয়ে গেছো। তো আর রিলেটিভিটি সম্পর্কে আমি কিছু বললেই তোমরা বোর হয়ে যাবা, বিকজ জেনারেল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে চলে গেলে তোমাদের মাথা একদম ক্র্যাক করবে। তো আমি বোর ফিল করাইতে চাচ্ছি না তোমাদের। আহ আরেকটা ব্যাপার, তোমাদের কিছু খ নম্বরের জন্য কিছু কথাবার্তা বলি। মিয়ন কণা সামথিং বায়ুমণ্ডলে একটা স্তর থেকে অনেক নিচে চলে আসে, ল্যাবরেটরিতে দেখা গেছে যে ওই মিয়ন কণার বাঁচার কথা মনে করো সামথিং কিছু সেকেন্ড বা কিছু মিনিট, কিন্তু ওই বায়ুমণ্ডল থেকে একদম ভূপৃষ্ঠ পর্যন্ত মিয়ন চলে আসে জীবিত অবস্থায়, মানে ওইটা ডিটোরেট করে না, ভাঙা যায় না। অনেকটা বলতে পারো যে মনে করো একটা আপেল, ওইটা তুমি তোমার বাসার ফ্রিজে রাখলে 2 দিনে পচে যায়, কিন্তু আপেলটা বায়ুমণ্ডল থেকে আস্তে 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 পড়তেছে, নিচে পড়তে মনে করো 7 দিন লাগছে, তাও আপেল পচে নাই। এটা নিয়ে বিজ্ঞানীদের মাথায় প্রশ্ন উঠলো, ঘটনাটা কি, আপেল সেই এত উপর থেকে নিচে আসলো, 7 দিন ধরে পচলো না কেন? আমার বাসায় ফ্রিজে তো 2 দিনে পচে যায়। এই প্রশ্নের উত্তর ক্লাসিক্যাল বা অতীতের পদার্থবিজ্ঞানীরা দিতে পারতেছিল না, বিকজ তারা সময়কে আপেক্ষিক মনে করতো না, সময়কে সব ফ্রেম অফ রেফারেন্সে, মানে ফ্রিজে আর ওই গতিশীল আপেলের সময় সেম মনে করতো। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্যই মডার্ন ফিজিক্সের আবিষ্কার হয়। তোমাদের সিলেবাসের একটা অংশ নিয়ে কথা বলতেছি, তোমাদের সিলেবাসের শুরুতে এই কথাটা লেখা রয়েছে, আমি তোমাদের একটু দেখিয়ে দেই। আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, তোমাদের শর্ট সিলেবাসের শুরুতে লেখা রয়েছে। এইটাই হইলো সেই ধারণা যেটা তোমার ব্যাখ্যা করা লাগবে যদি আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করার কথা বলে।
সো গতিশীল থাকলে সময় ভিন্নভাবে পারফর্ম করে ওই বস্তুটার উপর। তাই গতিশীল আপেল আর তোমার ফ্রিজে থাকা আপেলের বয়স একরকম ভাবে বাড়বে না। স্থির আপেলের বয়স তাড়াতাড়ি বেড়ে যাবে, তাড়াতাড়ি পচে যাবে, আর গতিশীল আপেল আস্তে আস্তে পচবে। দ্যাটস দ্য অ্যামেজিং থিং এন্ড দ্য ফান অফ রিলেটিভিটি। রিলেটিভিটি খুবই ইন্টারেস্টিং, এবং কি বলা যায়, এটা থেকে সামনের দিকে পড়ার যার ইচ্ছা আছে তারা আমাকে নক করে, আমি তোমাকে হেল্প করব। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যারা পড়তে চাও তারা আমাকে নক করো পরীক্ষার পরে। এখন এখন অবশ্যই বইলো না। এখন এই যে চোরামি বুঝি বলে দিলাম, চোরামি করে পরীক্ষায় জাস্ট এই প্লাসটা পেয়ে যাও, ঠিক আছে? আর বুয়েটের জন্য কিছু কিছু জিনিস জানতে হবে, বাট বুয়েটের জন্য এই চোরামি কাজ করবে। দ্যাটস দ্য ফান পার্ট। বেশি কষ্ট নাই আর কি, এই চ্যাপ্টার সবসময় মজার, আর কষ্টও নাই বেশি। বাট যে বুঝতে চাও তার একটু অনেক হাই লেভেলের ম্যাথমেটিক্স স্টাডি করতে হবে। আমি পুরো লরেঞ্জের রূপান্তর এবং মাইকেলসন মর্লির এক্সপেরিমেন্টেরও প্রমাণ টিউটোরিয়াল বানিয়ে রাখছি, তোমরা চাইলে পরবর্তীতে এগুলা দেখো। ভালো থেকো সবাই। খোদা হাফেজ, টাটা, বাই বাই, সুইট ড্রিমস। আর কোনো কথা নাই। নেক্সট আমরা একটুখানি সেমিকন্ডাক্টর দেখবো, আর তারপর একটা সাজেশন দেব তোমাদের। পরীক্ষার একটু আগে, মানে 2-1 দিন আগে একটা সাজেশন দেবো, ফাইনাল সাজেশন, যেটার মধ্যে মানে যা যা আসবে সব বলে দেবো আর কি। বাট ওটা পরে বলবো, এখন না। সবাইকে প্রশ্ন সেট করতে দাও, তারপর তোমাদের প্রশ্ন দিয়ে দেবো। বাই, ভালো থেকো সবাই।